গত পর্ব শেষ হয়েছিল রাঙাদেবীর চোখের সামনে ভেসে ওঠা রায়বাড়ির পুরনো আখ্যান দিয়ে। নমস্কার সুপ্রিয় শ্রোতা, চলুন এই পর্বে শুরু করি রায়বাড়ির আদি পর্বের গল্পগুলো। আদি পর্ব। গ্রীষ্মের এক কাঠফাটা রোদে রায়বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে হুই হুমো করে এক পালকি বাহকের দল। মাঝে মাঝেই পালকির পর্দা সরে সাদা বেশের এক নারী ইতিউতি করছে। মুখ ঘুরিয়েই মাঝে মাঝে বেহারাদের অধীর আগ্রহে শুধোচ্ছে, রায়বাড়ি আর কত দূর গো? এই তো বৌমনি, আর একটু সামনে। ইন্দুমতি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির পথের দূরত্ব সময় বা ক্রোশে বোঝে না, শুধু বোঝে ভোরের আলোতে পালকিতে বসে পড়লে, মধ্য গগনে সূর্য উঠলে রায়বাড়ির দরজায় নেমে যেতে পারে। বিনোদ বিহারী চৌধুরীর হাতে এই রায়বাড়ির গোড়াপত্তন হলেও কালের পরিক্রমায় এই বাড়ির হালচাল এখন রায়বাড়ির বড় কর্তা বিনোদ বিহারীর বড় নাতি শেখর রায়চৌধুরীর হাতে। বিনোদ বিহারী আর তার ছেলে শিবেন রায়চৌধুরী গত হয়েছেন প্রায় এক যুগ হয়ে গেছে। শেখর, অমর আর অসিত রায় এখন এ বাড়ির কর্তা আর কারবারে ধারক বাহক। হুই হম করে পালকি বাহকের দল শেখর রায়চৌধুরীর বোন ইন্দুমতিকে রায়বাড়ির দিকে নিয়ে আসছে। দোতলার বারান্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্নদা সুন্দরী, ইন্দুমতির বড় বৌদি। 3 ভাইয়ের এক বোন ইন্দু, রায়বাড়ির সবচেয়ে আদরের মেয়ে। অন্নদা বিয়ের পরেই ছোট্ট ইন্দুকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিলেন। ননদ নয়, যেন নিজের মেয়ের মতো করে বড় হয়েছে ইন্দু অন্নদার কোলে পিঠে। ইন্দুর মা অর্থাৎ অন্নদার শাশুড়ি সারদা সুন্দরীর 12 মাসের ব্যামোর রুগী, শেষ বয়সে শয্যাশায়ী। সংসারের হালচাল পুরোটাই অন্নদার হাতে। বড় বউ অন্নদা দোতলার দক্ষিণমুখী বারান্দায় ইজি চেয়ারে বসে কখনো পান চিবোচ্ছেন, কখনো বা অস্থির হয়ে পথের দিকে চেয়ে আসছেন। কখন আসবে ইন্দু? ননদের বিয়ের সময় এই অন্নদা সুন্দরী সাজিয়ে গুছিয়ে ননদকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন, তত্ত্বের ডালা সাজিয়েছিলেন। নিজের বিয়ের গলার হারটা বিয়ের পর ইন্দুকে দিয়ে তার মুখ দেখেছেন। বড্ড ভালোবাসেন তিনি তার ননদকে। বছর ঘুরতে না ঘুরতেই পিতৃগৃহে বিধবা সাজে ফিরে আসে ইন্দু। পালকি এসে দুয়ারে দাঁড়ালে অন্নদা ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে জড়িয়ে ধরে ননদকে। ইন্দুর কান্নার দমকে পুরো বাড়ি যেন কেঁপে উঠেছিল সেদিন। শ্বশুরবাড়ি থেকে পাকাপোক্তভাবেই যে ইন্দুর ভাত উঠেছে তা কেউ বুঝতে না পারলেও অন্নদা ঠিক বুঝতে পেরেছিল। তাতে বরং ভালোই হয়েছিল, নতুন করে হয়তো ইন্দুর জীবনটা নিয়ে ভাবা যাবে। কিন্তু বিয়ের আগের ইন্দু আর বিধবা ইন্দুর পোশাক আশাক, সাজসজ্জা, খাওয়া দাওয়ার পরিবর্তনে শুধু এ বাড়ির মানুষগুলো না, বরং এ বাড়ির ইট পাথরও মনে হয় চুপসে গিয়েছিল। ইন্দুমতি সাদা থানেও যেন লক্ষ্মী প্রতিমা। এই প্রতিমা যখন শুধু আতপ চালের ভাত আর একাদশীর উপোস করে জীবনযাপন শুরু করলো, তখন তা যেন সবার বুকে পাথর চাপা কষ্টে পরিণত হলো। দীঘল কালো চুলের ইন্দু এখন ছোট ছোট করে চুল কেটে 1 হাত ঘোমটা আর গলায় কাঠের মালা পরে জীবনযাপন করে। আদরের আহ্লাদের বড় হয়ে ওঠা ইন্দুকে নিজে হাতে খাইয়ে বড় করেছেন অন্নদা সুন্দরী। মাছের মুড়োঘণ্ট, মচমচে ভাজা ছোট মাছ, কাতল মাছের দো পেঁয়াজা, ইলিশ সর্ষে, রসুনের আচার, এই সব ছিল ইন্দুর বড় প্রিয়। আজও রায়বাড়িতে এ সকল রান্না হয়, কিন্তু ছাদ ঘরে দৌড় দিয়ে নিজেকে আটকে রাখে ইন্দু। সারদা সুন্দরী আদরের মেয়ের এই বেশভূষা দেখে শুধু নীরবে চোখের জল ফেলে যায়। কোলে পিঠে করে মানুষ করা ননদের এই দুর্দশা অন্নদা সুন্দরী মেনে নিতে পারেন না। এইটুকুন একটা মেয়ে, তার সারা জীবন পড়ে আছে, এভাবে একটা জীবন নষ্ট করার তো কোনো মানেই নেই। অন্নদা সুন্দরী ঠিক করলেন ননদের আবার বিয়ে দেবেন। বাড়ির বড় কর্তা শেখর রায়চৌধুরী বুঝতার মানুষ, অন্যায়ের সাথে কখনো আপোষ করে চলেননি, কিন্তু তাই বলে কুসংস্কারকে কখনো প্রশ্রয় দিয়েছেন এমনটাও না। রাতে সবার খাওয়া দাওয়ার পাট চুকলে শাশুড়ি আর ননদের সাথে কিছুক্ষণ গল্প করেই তবেই ঘরে আসেন মেজ বউ। ভাড়ার ঘরের চাবি নিজের আঁচলে থাকলেও আজ মেজো যা রাধিকাকে চাবিটা দিয়ে বললেন, কাল থেকে কি রান্না হবে তোর দায়িত্ব মেজো, এত দিক সামলে এখন আর চলতে পারি না বাপু। কিন্তু দিদি, এত হিসাবকে আমি রাখতে পারবো? পারবি না কেন রে? আরে আমি তো সাথে আছি। মেজোজাকে চাবি বুঝিয়ে দিয়ে পানের বাটাটা নিয়ে ঘরে ঢুকলেন অন্নদা। শেখর রায়চৌধুরী সারাদিনের কারবারের হিসাবটা মিলিয়ে দেখছিলেন তখনও। ঘুমানোর আগে একটা পান না খেলে শান্তি পান না বড় কর্তা। প্রতিদিনই হাতে করে পান সাজিয়ে নিয়ে আসে বড় বউ।
কিন্তু আজ একেবারে পানের বাটা সাজিয়ে নিয়ে এসেছে। পানের বাটা দেখে একটু মুচকি হাসি ফুটে ওঠে কর্তার মুখে। কি ব্যাপার গো বড় বউ, আজ একবারে বাটা সাজিয়ে পান এনেছো যে? কোনো আবদার আছে নাকি? সে তো একটু আছেই। তাই তো বলি, আজ কেন এত আদর আপ্যায়ন? বড় বউ কপট রাগ দেখিয়ে বলে। আহা, আদর আপ্যায়নে কখনো কমতি ছিল বলে তো মনে পড়ে না গো। শেখরবাবু কারবারের খাতাটা বন্ধ করে অন্নদাকে কাছে টেনে নিলেন। পানের বাটা থেকে একটা পান মুখে পড়ে বললেন, আচ্ছা বাবা, ঘাট হয়েছে আমার। এখন বলো, কি আবদারটা শুনি। পানের বাটাটা পাশে রেখে শেখরবাবুর বুকে মাথা ঠেকিয়ে বড় বউ বললেন, ইন্দুর কষ্ট আমার সহ্য হয় না গো। সেই দিনের মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তার আজ এই দুর্গতি। আমার ভালো লাগে না মোটেই। শেখরবাবু একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের ইন্দুর এই জীবন কি আর সহ্য করার মতো আছে বড় বউ? আমি ইন্দুর আবার বিয়ে দিতে চাই। এতটুকুন একটা মেয়ে সাদা থান পড়ে আছে, একবেলা খেলে কি কঠিন জীবন পার করছে সে, আমি কোনোভাবে সইতে পারছি না। আমি চাই মেয়েটার জীবন আবার রঙিন হয়ে উঠুক। শেখরবাবু অন্নদার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাদের আদরের ইন্দুকে এভাবে কখনো দেখতে হবে সে তো আমিও স্বপ্নে ভাবিনি বড় বউ। আমিও চাই ইন্দুর একটা সংসার হোক, কিন্তু এই সমাজ সামলানো কি কম বড় কথা? অন্নদা নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, সমাজ আগে না জীবন আগে? আর রায়বাড়িও আমাদের এই সমাজের জন্য কম কিছু করেনি কো। এই সমাজ যদি তাতে বাধা দেয় তাহলে সমাজের বিপরীতে গিয়েই মেয়েকে উদ্ধার করতে হবে। তুমি চিন্তা করো না অন্য, ইন্দুকে ভালো রাখতে যদি সমাজের বিরুদ্ধে যেতে হয় আমি যাব। স্বামীর কথায় বুক থেকে যেন একটা পাথর নেমে গেল অন্নদা সুন্দরীর। বাড়ির সবচেয়ে বড় কর্তা যেখানে রাজি, সেখানে অন্যদের মেনে নেওয়াটা কঠিন কিছু নয়। সবাইকে মানানো গেলেও একজনকে নিয়ে সংশয়ের কাঁটা বিঁধে রইল অন্নদার মুখে। আর তিনি হলেন অন্নদার পিসি শাশুড়ি সত্যবতী। অন্নদার পিসি শাশুড়ি নিজেও বিধবা মানুষ। ছেলেপিলের বিয়ে থা দিয়ে 10 মাস নিজের সংসার ফেলে বাপের বাড়িতেই তিনি পড়ে থাকেন। এখন রায়বাড়িতে দুজন বিধবা মানুষ, এ বাড়িরই মেয়ে তারা। একজনের জীবনের বড় একটা অংশ পার করেছে দাপটের সাথে, কিন্তু অন্যজন জীবন শুরু করার আগেই ভাগ্যর নির্মম পরিহাসে অদৃষ্টের বেড়াজালে আটকে পড়েছে। ননদের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন অন্নদা। বড় কর্তার সাথে কথা বলার পরের দিন অন্নদা ইন্দুকে নিয়ে শাশুড়ির ঘরের দিকে এগোলেন। সারদা সুন্দরী তক্তপোষে হেলান দিয়ে মেজ বইয়ের সেলাই দেখছিলেন। পাশে সত্যবতী হামান দিস্তায় মন দিয়ে সুপুরি কাটছিলেন। বড় বউকে সবাই এ বাড়িতে বেশ সমঝে চলে। এই রায়বাড়িকে সামলে রেখেছেন এই বড় বউই। যেমন তীক্ষ্ণ বুদ্ধিমতী, ঠিক তেমনই দয়াসাগর। আর বড় কর্তা তো কারবারের আলোচনাও বড় বউকে সাথে নিয়ে করে। নিজের ব্যক্তিত্বের জোরেই যেন এক অন্যরকম সমীহ পেয়ে থাকেন সবার কাছে এই অন্নদা। শুধু যে শ্বশুর কুলে সব সামলে রাখেন তা নয়, নিজের বাপের কুলও তাকে ছাড়া একেবারে অচল। নিজের বাপের কুলের সকল খোঁজখবর তিনি নিয়মিত রাখেন। দূরের কাছের যে আত্মীয়, যে পরিজন, যে যেখানে বিপদে পড়েছে, কোনো না কোনোভাবে অন্নদাকে পাশে পেয়েছেই। তাই তো সমীহের সাথে একরকম ভালোবাসাও থাকে এই বড় বউয়ের ওপর। ইন্দুর মতোই আরেকজনকে চোখে হারায় অন্নদা। বড় ছেলে শশধরের বয়সী তার বড় বোনের একমাত্র ছেলে অমলকান্তি। হাঁপানির টানে দিদি অকালে চলে গেলে অমলকে নিজের কাছে এনেই রেখেছিলেন অন্নদা, কিন্তু ছেলেকে হাতছাড়া করতে চাননি অমলের বাবা। ছোট্ট অমল মাকে হারিয়ে প্রায় ছুটে আসতো মাসির কাছে, যেন মায়ের গন্ধটাই খুঁজে ফিরত মাসির ভেতর। দিন 15 হয়ে গেলেই অমলের বাবা এসে ছেলেকে আবার নিয়ে যেতেন। এভাবে যাওয়া আসার ভেতর দিয়ে অমল যেন হয়ে উঠেছিল অন্নদার আরেক সন্তান। ইন্দুকে নিয়ে বড় বউকে ঘরে ঢুকতে দেখে পিসি বলে ওঠেন, পান খাবে নাকি বড় বউ? না পিসি, এখন খাবো না, তবে আপনার ভাইপোর জন্য একটা বানিয়ে দিন। কর্তা আবার পিসির হাতের পান বড় পছন্দ করে। পিসি মুখে একটু সুপুরি দিতে বললেন, তা তো করবেই বড় বৌমা, এ পিসির হাতেই যে সব বড় হয়েছে গো। কি বৌদি, ঠিক বললেন নাকি গো? সারদা সুন্দরী হেসে একটু মাথা নোয়ালেন। বড় বউ এসে শাশুড়ির পাশে বসলেন। ইন্দুকে দেখিয়ে বললেন, মা, ইন্দুর জীবনটা এই সাদা স্থানের মতো বেরং হয়ে থাকুক, এটা আমি আর আপনার ছেলে কোনোভাবেই চায় না। আমরা ইন্দুর আবার বিয়ে দিতে চাই। আপনি অনুমতি দিলে ছেলের খোঁজে লোক পাঠাবে আপনার ছেলে।
সারদা সুন্দরী 12 মাসের ব্যামোর রোগী। বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেয়ের দুর্দশা মেনে নেওয়াকে আজন্মের পাপের প্রায়শ্চিত্ত ভেবেই যেন একভাবে পাথর হয়ে গেছেন তিনি। বড় বউ যখন ইন্দুর আবার বিয়ের কথা তুললেন আমতা আমতা করে, তখন তিনি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, কিন্তু এমন ছেলে পাবে মা? আপনি চিন্তা করবেন না মা, সেরকম হলে বিয়ের পর স্বামী নিয়ে এ বাড়িতেই থাকবে ইন্দু। হিন্দু বিধবা বিয়ে কাগজে কলমে আইনে থাকলেও সমাজে প্রতিষ্ঠিত করা বেশ কঠিন ব্যাপার। সারদা সুন্দরী মত দিলেও হৈ হৈ করে উঠলেন পিসি শাশুড়ি। ঠিক এই ভয়টাই পেয়েছিল অন্নদা। বড় বউকে শুনিয়ে শুনিয়ে সারদা সুন্দরী বলতে লাগলেন, হ্যাঁ গো বৌদি, আজ বাদে কাল তুমি চোখ বুঝবে। আর এই বয়সে এত ভীমরতি? মানছি তোমার মেয়ের একটা সর্বনেশ হয়েছে, কিন্তু এ তো ভাগ্যে লেখা ছিল গো। বিধাতা চেয়েছেন তাই হয়েছে। এখন বিধাতার উপরেও কি বিধি লিপি তুমি লিখবে? আর যা বুঝি, তোমার মেয়ে তো পোহাতি গো। এই অবস্থায় আবার বিয়ে দিলে সমাজে মুখ দেখানোর জো থাকবে? থাকবে না গো, থাকবে না, এ বলে দিলুম। ইন্দুমতি যে সন্তান সম্ভবা সেটা জানা ছিল না কারো, এমনকি ইন্দু নিজেও বোঝেনি। কিন্তু পিসির চোখ এড়ানো এত সহজ না। পিসি ছাড়াও আরও একজন বুঝেছিলেন যে ইন্দু গর্ভবতী, আর তিনি ছিলেন ইন্দুর বড় যা। ইন্দুর শ্বশুরকুলেও সম্পত্তি কম ছিল না, কিন্তু সম্পত্তির অধিকার দিতে হবে আগত সন্তানকে। সেই চিন্তায় বড় জায়ের ঘুম ছুটে গিয়েছিল। স্বামীশোকে পাগল প্রায় ইন্দু তখনও বুঝতে পারেনি সে মা হতে চলেছে। বড় যা নানান কৌশলে বাপের বাড়িতে ঠেলে পাঠিয়ে দিল ইন্দুকে। জানে ও বাড়ি একবার যেতে পারলে আর এমুখো হবে না ইন্দু। বাপের কুল শ্বশুর কুল মিলে যা সম্পত্তি, তাতে কোনো কমতি ছিল না ইন্দুর। শুধু কমতি ছিল ইন্দুর ভাগ্য। ইন্দু গর্ভবতী, এ কথা জানার পর বিয়ে নিয়ে আলোচনা করা অর্থহীন। বরং মা আর সন্তানের চিন্তায় বাড়ির সবাইকে আবার ব্যতিব্যস্ত করে তুলল। বিয়ের আগে ও পরে বাপের বাড়িতে আদরের কোনো কমতি ছিল না ইন্দুর। কিন্তু যবে থেকে সিঁদুরটা মুছে গেল, ইন্দুর জীবনটাও নিয়মের বেড়াজালে রঙিন হয়ে গেল। বাপের বাড়িতে আপন পিসি যেন ভয়ঙ্কর ত্রাস হয়ে দেখা দিল ইন্দুর জীবনে। 2 বেলা নিয়ম করে নিরামিষ, সাদা থান, ন্যাড়া মাথা আর এক রাশ হতাশা নিয়ে আয়ত চোখের জলে সম্বল করেই ইন্দু দিন কাটাতে লাগলো রায়বাড়িতে। এত কিছুর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার ছিল বড় বৌদি অন্নদা সুন্দরীর মায়া, মমতা আর ভালোবাসা। ইন্দুমতির বিয়ের কথা বন্ধ থাকলেও বন্ধ হলো না বিধবাদের জীবনযাপন আর আচার নিয়ম পালন করা নিয়ে পিসির অত্যাচার। পিসি আদ্যিকালের পুরনো মানুষ, তার প্রাচীনপন্থী মন ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারে ভরা। শ্বশুরবাড়িতে ছেলের সংসারে না থাকলেও বাপের বাড়িতে এসে দিব্যি দাপট দেখিয়ে বেড়ান তিনি। তার কথার অন্যতা হলে সাপ সাপান্ত পর্যন্ত করতে ছাড়েন না। পিসি কোনোভাবেই ইন্দুমতিকে আচার নিয়মের বাইরে যেতে দিবেন না। পোয়াতি মানুষ, আমিষ তো দূরের কথা, 3 বেলা নিরামিষ খাওয়ার খেয়ে থাকার মতো কড়া নজরদারি চলছে ভাইজির ওপর। মেজ বউ ছোট বউ কেউ কোনো কথা বলতে আসলে সোজা বলে, দেখো বউ, তোমরা কি চাও? তোমাদেরও কপাল পুরুক। একজনের পাপের ফলে সবাই ভুক্তভোগী হয়েও না। আমি সবার ভালো চাইছি। এ কথার পর বড় বউ আর ছোট বউয়ের সাহস হয় না পিসির বিরুদ্ধে কোনো কথা বলার। সবার মনে ভয় কাজ করে। কেউ চায় না তার মাথার ওপরের ছাদটা সরে যাক। একমাত্র বড় বউ এই ব্যাপারে কখনোই চুপ করে থাকতে পারে না। কেন গো পিসি, কেন? অতটুকুন এক দুধের বাচ্চা, কেন তো কষ্ট দেওয়া তাকে? কষ্ট কই দিয়েছি বাচ্চা? এই যে নিয়ম নীতি, কখনো আমায় দেখেছ মাটির মুড়োটা চিবিয়ে খেতে? পিসি, আপনার বয়স আর ইন্দুর বয়স কি এক? ওর তো গোটা জীবনটা পড়ে আছে। তা বাপু, আমি তো আর বুড়ো বয়সে বেদবা হইনি গো, জোয়ান বয়সে বেদবা হয়েছি। 2 ছেলে ছিল তাই রক্ষে, তাছাড়া আচার নিয়মে তো কখনো কোনো অন্যথা করিনি। কিন্তু ইন্দুর গর্ভেও তো সন্তান আছে। এখন যদি এত নিয়ম নীতি মানে ঠিকমতো খাওয়া দাওয়া না করে, তাহলে সন্তানের যে অনিষ্ট হবে। মরণ, একবেলা খেতে না পারলে এমন কিছু হবে না, কিন্তু বেদবাদের রীতি না মানলে স্বামী শখে থেকেও শান্তি পাবে না কো। কিভাবে যে এত কুসংস্কার নিয়ে আপনি থাকেন পিসিমা? কি কি বললে তুমি? আমি আচার নিয়ম করি, এটাকে তুমি কুসংস্কার বলছো? 2 পাতা পড়তে লিখতে শিখেছো বলে আমার ধর্মকে তুমি ছোট করছো বলো বউ? আপনাকে ছোট করলাম কোথায়? আপনার আচার নিয়মের জালে মেয়েটা যে প্রাণটা চলে যাচ্ছে তা সেটা তো আপনি বুঝতে পারছেন না। শোনো বউ,
তোমাদের ভালোর জন্য আমি এত কিছু বলি, বুঝছো? মানুষকে খেতে না দিয়ে কী যে এত ধর্ম হয় আপনার, সেটা আমি বুঝি না পিসিমা। দেখো বউ, আচার নিয়মের অন্যতা হলে বাড়ির অনিষ্ট হতে দেরি হবে না কো। এ ভর দুপুরে বেদবার কথাটা মিলিয়ে নিও। আপনি যখন এতই ধর্ম মানেন তো কথায় কথায় এত অভিশাপ দেন কেন পিসিমা? সেবেলা আপনার ধর্ম কোথায় থাকে বলেন তো? কি কি বললে তুমি? এত বড় সাহস তোমার? তুমি আমায় ধর্ম শেখাচ্ছ? এই বলে কান্নার রোল তুললেন পিসিমা। বাড়ির সবাই সব কথাই শুনছিলেন। ইন্দুমতি থাকতে না পেরে দৌড়ে ছুটে এলো, এসে বড় বৌদিকে জড়িয়ে ধরলে বলল, বৌদি, তোমার দুটো পায়ে পড়ি বৌদি, আর কথা বাড়িও না। আমার কপালে যা থাকে দেখা যাবে। আর পিসিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নিয়মের কোনো অবহেলা করব না। ইন্দুমতির চোখের জলের সাথে সাথে বড় বৌদি অন্নদা সুন্দরীও চোখের জলে ভেসে যাচ্ছিলেন। আরও একজন পাথর চোখে অদৃশ্য কারো কাছে বিচার চেয়ে নীরবে নিভৃতে দাঁড়িয়েছিলেন। রায়বাড়িতে অন্নদা সুন্দরী দাপটে চলেন। স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসার হিসাব দেখেন। সবার পাতের সমান ভাগ পড়ল কিনা সেটাও তার কঠিন তত্ত্বাবধানের বাইরে যায় না। শুধু পিসি শাশুড়ি ধর্মের দোহাই দিয়ে অন্নদাকে বারবার থামিয়ে রাখেন। নিজের জন্য ভাবেন না অন্নদা, কিন্তু বাকিদের অনিষ্ট নিয়ে মনের ভিতর দ্বিধার কাজ করে। ইন্দুমতির নিরামিষ ভোজন চলে পিসির তত্ত্বাবধানে। নিয়ম করে একাদশী দ্বাদশী চলতেই থাকে। ইন্দুর এই দুর্দশায় বাড়ির সকলেই অনেকটা মুষে পড়েছে। অন্নদা ভালো মন্দ দুটো মুখে তোলাও বন্ধ করে দিয়েছে। যতটা চিন্তা ইন্দুকে নিয়ে, তার চেয়ে বেশি চিন্তা ইন্দুর পেটের অনাগত সন্তানকে নিয়ে। মাস চারেকের বেশি হবে না, কিন্তু এত নিয়মের মধ্যে থাকলে পৃথিবীর আলো বাচ্চাটা দেখবে কিভাবে? অন্নদা অনেক ভেবেও কুল না পেলেন। পিসিকে বোঝানো গেল না। ধর্মের দোহাই দিয়ে এত বড় অনাচার কি করে মেনে নেওয়া যায়? বড় বউ পিসিকে বোঝানোর চেয়ে অন্য একটা উপায় ভাবলেন মনে মনে। এতে পিসিও ঠান্ডা থাকবে, মেয়েটাও প্রাণে বাঁচবে। বর্ষাকালে খাল বিল থই থই করছে মাছে, আর জেলেরা নদী থেকে মাথায় ঝুড়ি করে সেই মাছ নিয়ে ফেলে রায়বাড়ির আঙিনায়। সেই মাছ অন্নদা সুন্দরীর যেমন পছন্দের, ঠিক তেমনই ইন্দুমতিরও পছন্দের। সেদিন জেলেরা 3 কেজি ওজনের 5টা বড় রুই, কাতল আর নদীর ইলিশ দিয়ে গেল বাড়িতে। গরম তেলে যখন ইলিশের টুকরোগুলো ছেড়ে দেওয়া হয়, তখন পুরো বাড়িটা ইলিশের গন্ধে মম করে। ইলিশ ইন্দুর খুব পছন্দের মাছ। নিজেকে সংবরণ করতে ঘরে দৌড় দিয়ে রেখেছে সকাল থেকে। পিসিমা বারান্দার এক কোণে মাটির চুলোতে কাঁচা কলা সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছেন। সাথে আছে গাওয়া ঘি আর 2টো আলুর ভর্তা। এইটুকুই সারাদিনের খাওয়া, আর বিকালে 2 গ্লাস দুধ। দুপুর গড়ানোর আগেই অন্নদা সুন্দরী পিসি শাশুড়ির ঘরে ঢুকলেন। পিসিমা, কি করছেন? কি আর করবো বাছা, তোমাদের মতো তো দুটো ভালো মন্দ খেতে পারেনি, সে কপাল তো ভগবান কেড়ে নিলেন, তাই 2টো চাল, আলু আর কলা ফুটিয়ে দিচ্ছি। পিসিমা, একখান কাজ করে দিতে হয় যে। আমি আবার কি কাজে লাগবো গো তোমার? না, বলছি শুনুন, গোয়ালা যে দুধ দিয়েছে তা দিয়ে সবার খাওয়াতেই তো লেগে যাবে। আমি কাল গোপালের জন্য ক্ষীরের ভোগ দিতে যাচ্ছি। আপনি যদি সকাল সকাল ওপাড়ায় গিয়ে একটু টাটকা দুধ নিয়ে আসতেন গোয়ালা বাড়ি থেকে, তাহলে বড় উপকার হতো। আজকে তো পুরো বাড়ি, শরীর হাতে মাছের গন্ধে ভরপুর। এই শরীরে ঠাকুরের জন্য প্রসাদের দুধ আনতে মন চাইছে না। ঠাকুরের ভোগ দিবে আর আমি না গিয়ে পারি? তো যাচ্ছি বাচ্চা, 2টো খেয়ে ও পাড়ায় যাচ্ছি। তা ইন্দুও যাবে নাকি আমার সাথে ও পাড়ায়? অন্নদা সুন্দরী আটকে ওঠেন। না না পিসি, ও পোয়াতি মানুষ, ও এই ভর দুপুরে গেলে যদি বাতাস লাগে। তা বাপু, আমি কি আর একা একা অত দূরে যাব? কিভাবে যাব বলো দেখিনি? বড় খোকা তো পাঠশালায়, আমি না হয় মেজো খোকাকে যেতে বলি আপনার সাথে। সেই ভালো, তোমার বড় খোকা শশধর মোটে খেয়াল করে না কো। আমি বুড়ো মানুষ পড়ে থাকি আর সে হন হন করে দোল লাগায়। মধুটা আবার লক্ষ্মী মন্ত, আমায় হাত ধরে ধরে নিয়ে যায়। পিসি শাশুড়ি গোয়ালপাড়ার দিকে বের হতে অন্নদা সুন্দরী দোতলার ছাদের চিলেকোঠায় ইন্দুমতিকে নিয়ে ঘরে দৌড় দিলেন। ওমা বৌদি, কি হয়েছে? ইন্দুমতি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে। শোন, আমি যা বলছি তা হয়তো সমাজের চোখে অন্যায়, কিন্তু ধর্মের চোখে যে অন্যায় এটা আমি মানি নে। আমি জানি তুই ইলিশ খেতে কতটা পছন্দ করিস। তোকে কাঁচা কলা সিদ্ধ দিয়ে ভাত খেতে হবে না, আমি তোকে মাছ খাওয়াবো।
তা আমার গলা দিয়ে নামবে না, বুঝলি? খাইয়ে দিচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো কোনো কথা না বলে খেয়ে নিবি। আর এই বলে ইন্দুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাবারের থালা নিতে ছুটলেন রান্নাঘরের দিকে। আঁচলে ঢেকে খাওয়া নিয়ে এসে আবার দৌড় দিলেন অন্নদা। বৌদি, এ তুমি কি করছো? কেন রে, তোর বর মরে গেছে, সে চলেই গেছে ভগবানের কাছে, তাতে তোর কি? তুই তো বেঁচে আছিস নাকি? তোকে বেঁচে থাকতে হবে। পেটের সন্তানের কথা, তার কথাটাও তো চিন্তা করতে হবে নাকি? এভাবে চললে তুই বাঁচবি না, আর তোর ওই পেটের সন্তান সেও বাঁচবে না, বুঝলি? কিন্তু একটু দ্বিধায় পড়ে যায়। আর দেরি করিস নে বাছা, পিসি চলে আসছিলে আবার তুলকালাম কাণ্ড শুরু করবে। টাটকা ইলিশে সাদা পেটি সর্ষের তেল দিয়ে ভেজে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে যেন অমৃত। অন্নদা সুন্দরী পরম যত্নে ইলিশ মাছ দিয়ে ভাতটা মেখে ইন্দুমুক্তির মুখে তুলে দিচ্ছেন। ইন্দু এত আদর যত্নে নিজের চোখে জল আটকাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। খেতে খেতে ইন্দু বলে ওঠে, আজ আজ একটা মাসে থাক বৌদি। ও মা, সে কি কথা? মোটে তো একটা ভাজা মাছ খেলে, সর্ষে ইলিশ তো এখনো বাকি। খাবো বলছো? এতদিনের অভুক তো পেটে যদি সহ্য না হয়। শোন, আজ রাতে তুই আমার সাথে ঘুমাবি, এমন কিছু হলে আমি সামলে নেব। বৌদি, সর্ষে ইলিশটা কে রেঁধেছে গো? মেজো বৌদি? মেজোর হাতে ইলিশের তুলনা হয় না। এই একই রান্না আমিও রাঁধি, কিন্তু মেজোর হাতে রান্না যেন সব ছাপিয়ে যায়। কি এমন দেয় গো যে এত স্বাদ হয়? সর্ষে ইলিশে সর্ষের দানা যদি টাটকা না হয় তাহলে একটু তেতো হয়ে যায়, পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায়। আমরা তো সর্ষে ইলিশ মাছ ভাজি না, সরাসরি দিয়ে দিই, কিন্তু মেজো গরম তেলে হালকা একটু এপাশ ওপাশ করে নেয়। আবার সর্ষে বাটার সময় আস্ত কয়েকটা কাঁচামরিচও সর্ষের সাথে বেটে নেয়। তারপর ওই তেলে আবার কাঁচামরিচ তেজপাতা ফোড়ন দিয়ে যে বাটা সর্ষেটা, সেটা ঢেলে হালকা আঁচে নাড়তে থাকে। ছোট বৌদি তো আবার হালকা করে ভাজা জিরার গুঁড়াও দেয়। নামানোর আগে কাঁচা সর্ষে তেল গোটা গোটা মরিচ চিড়ে দেয়, তাতেই মনে হয় অমৃত লাগে না? এটাও মজা লাগে। দেখিস কিন্তু সাবধানে মুখে নে বাছা, মাছের কাটা বাছা বড় দায়। বৌদি, এবারই সবাই জানে আমি মাছে মুখ দিয়েছি। কি দরকার অত জানার? তোকে নিয়ে সবাই কষ্ট পায়, কিন্তু মুখে কিছু বলে না। বৌদি, এ মাছ মুখে দিয়ে কোনো পাপ করলাম না তো? পাপ পুণ্যের বিচার খাওয়াতে নয়, কর্মে হয়, বুঝলি? সারা জীবন না খেয়ে থেকে অন্যের ক্ষতি করলে যে পাপ হয়, সারা জীবন খেয়ে পড়ে কারোর সাথে কথা না কইলেও সে পাপ হয় না। আমি তোর বিয়েও দিতে চাই, তোর দাদার সাথেও কথা হয়েছে, দাদাও রাজি, কিন্তু মাঝে ঘটনায় সবাই চুপ হয়ে আছে। বৌদি গো, আমি নতুন করে কিছু ভাবার সাহস পাই না যে। মন্দ ভাবলে মন্দ, ভালো ভাবলে ভালো। নে দেখিনি, জলটা মুখে দে, হাত মুখ ধুয়ে চুপ করে বসে থাক। ইন্দুমতি অন্নদা সুন্দরীকে জড়িয়ে ধরলেন। ঠিক এই সময়ে নদীতে ভেসে যাওয়া খড়কুটোর মতো যেন তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় ইন্দু। দিন যায়। লুকিয়ে চুপিয়ে ননদ বৌদির পিসির চোখ এড়িয়ে অন্যদের অজান্তে সমাজের কুসংস্কারের নিয়ম ভেঙে দিন পাড়ি দেয়। কিন্তু সুখ বেশি দিন কপালে সইল না। এক দুপুরে আলু, বেগুন আর কুমড়োর বড়ি দিয়ে নদীর তাজা রুই মাছ রান্না হয়েছে। পাতে এক পাতি লেবু দিয়ে আয়েশ করে ছাদের চিলেকোঠায় দুপুরের ভোজ শেষ করেছে ইন্দুমতি। হঠাৎ করে ছাদে চলে আসে ছোট বউ। মেজ বউ কিছুটা জানলেও অন্নদা সুন্দরী ছোট বউকে কিছু জানতে দেননি। ছোট বউ রাঙা একটু কুসংস্কারছন্ন। ইন্দুকে এই অবস্থায় দেখে প্রায় চিৎকার করে বলে ওঠে, ইন্দু, তুই কি করছিস? তুই কি পাপ পুণ্যের ভয় নেই রে? ছি ছি ছি, কি লোভী মেয়ে মানুষ রে তুই! দুটো মাছের লোভে বেতবা মেয়ে মানুষ নিজের ধর্মজ্ঞান সব ভুলে বসেছিস। কে এনে দিল তোকে এ খাবার? আধ খাওয়া ভাতের প্লেটের ওপর টপ টপ করে চোখের জল জোর ছড়িয়ে পড়ছে। আর ইন্দু চোখ মুছতে মুছতে বলে, বড় বৌদি। অন্নদা সুন্দরীর নাম শুনে একটু থমকে গেল ছোট বউ। শাশুড়িমা আজ অনেক বছর যাবৎ শয্যাশায়ী। রায়বাড়ি মানেই অন্নদা সুন্দরী। ছোট বউকে পছন্দ করে এই ঘরে বড় বউই তাকে এনেছিলেন। ছোট বউ রাঙা একটু গরিব ঘরের মেয়ে, এত বড় বাড়িতে এসে পড়েছে শুধু বড় বউয়ের করুণাতেই। রাঙার বাপের বাড়িকেও বড় বড় বিপদে সে আগলে রাখে। ছোট বউ ননদ ইন্দুকে এত কথা বলে দ্বিধায় পড়ে যায়। আর কোনো কথা না বলে ঘরে গিয়ে দৌড় দিল রাঙা। ছোট বউ চুপ করে গেলেও মনের মধ্যে অপমান আর পাপ পুণ্যের কাঁটাটা বিঁধে থাকে ইন্দুমতির মনে। এতগুলো কথা শুনে থ মেরে বসে রইল ইন্দু। ছোটবেলাতে সাজগোজের বড্ড শখ ছিল মেয়েটার। আলতা পায়ে, নুপুর পায়ে ঝুমঝুম করে এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়াতো। এক গাছা কাঁকড়া চুল,
কোমর পর্যন্ত এলোমেলো হয়ে খেলে যেত। মিনাকারি গলার হারে নিজেকে ইন্দ্রপুরীর রানীর মতো সাজিয়ে রাখত ইন্দু। বাড়ির একমাত্র মেয়ে, 3 ভাইয়ের আদরের একমাত্র বোন, পুতুল পুতুল আদর নিয়ে যেন বড় হয়েছে। হরেক রকম খাবারে 3 বেলায় যেন তার জন্য ছিল রাজভোগ। সেই ইন্দু কোনো দোষ না করে আজ কত বড় দোষের ভাগিদার। সংসারে বাবা না থাকলে মেয়েরা যে কত অসহায়। আজ ইন্দুর বাবা থাকলেও কি সমাজের এই নিয়ম উপেক্ষা করতে পারতেন সে? ধর্মের নিয়ম তো অনেক বড় নিয়ম, সময়ে তা মানবিকতাকে পাশবিকতায় পরিণত করে তোলে। আর এই ধর্মের দোহাই দিয়ে কতজন যে অন্যায়ভাবে নিজের স্বার্থ সিদ্ধি করে, তাতে হয়তো ভগবানও মনে মনে কেঁপে ওঠেন। ছাদের চিলেকোঠায় ইন্দুকে খেতে দিয়ে অন্নদা সেদিন আর বসতে পারেননি। কারবারের লোকদের খাওয়া দাওয়ার তদারকি করতে চলে গিয়েছিলেন। তার ভেতরেই এত কিছু হয়ে গেল, ঘুণাক্ষরেও জানতে পারেননি বড় বউ। ইন্দু এই লুকিয়ে লুকিয়ে খাওয়াটাকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। বৌদি, এভাবে খেতে খুব অপরাধবোধ কাজ করে গো। দেখ ইন্দু, বিধাতার বিধির ওপর আমাদের কোনো হাত নেই। আমরা শুধু এখানে আমাদের মতো শুধু কাজ করে যেতে পারি। খাওয়াতে মা লক্ষ্মী থাকে, এখানে কোনো অন্যায় নেই। না বুঝে ধর্মের দোহাই দেওয়াটাই সবচেয়ে বড় অধর্ম। কিন্তু কোনো কিন্তু না। পেটে যে আছে তাকে পৃথিবীর আলো দেখাতে চাস নাকি চাস না বলতো? ইন্দু প্রবলভাবে মাথা নাড়ে। ওই তো বেঁচে থাকার একমাত্র সম্বল গো বৌদি। তাহলে তাহলে অত ন্যায় অন্যায় ভাবতে হবে না তোকে। যা খাবার প্রাণ বাঁচায় তাতে আবার অন্যায় কি? ইন্দুকে বুঝিয়ে শুনিয়ে খেতে দিল অন্নদা এবং বাড়িতে বাকিদের খোঁজ নিতে গিয়েছিল। ইন্দুও আর কথা না বলে খাওয়ায় মন দিল। বড় বউ কারবারের সবার খোঁজ নিয়ে এরপর গিয়েছিলেন শাশুড়ির ঘরে। কথা বলতে বলতে হঠাৎ ঘাটের পাড়ে সবার কোলাহল শুনে চমকে এলেন। শাশুড়িও অস্থির হয়ে ছুটে এলেন বাইরে শোরগোল শুনে। অন্নদা বের হয়ে যা দেখলেন তাতে তার মুখের রক্ত সরে গেল মুহূর্তেই। ছোট বৌদির কথাগুলো যেন শিলের মতো বেঁধে রইল ইন্দুর মনে। অস্থিরতায় সব কিছু অসহ্য ঠেকছে। কি করবে ভেবে না পেরে সব জামা কাপড় নিয়ে দিঘির ঘাটে ছুটে গেল। মনে হলো সব অশুচি, জামা কাপড় যেন ধুলেই শরীরের অশুচি বিলীন হয়ে যাবে, সাথে মনের অশুচিও। ঘাটে এসে কাপড় সাবান দিয়ে ডলে ডলে কাচতে লাগলো ইন্দু। শরীরটা কাপড় কেচে এই শরীরে আর কুলোচ্ছে না কোনোভাবেই। অন্তঃসত্ত্বা ইন্দুর শরীরটা গুলিয়ে উঠল এক লহমায়। পিসি বিকালে স্নান করতে ঘাটে এসে দেখে ঘাটের পাশে হড়হড়িয়ে সব উগলে ফেলেছে পোয়াতি মেয়েটা। পিসি দৌড়ে এসে আগলে ধরলেন ভাইজিকে। হ্যাঁ রে ইন্দু, এই অবলায় তুই ঘাটে কেন? তাও আবার রাজ্যের সব কাপড় নিয়ে এসেছিস। পোয়াতি মানুষ একটা, এভাবে অবেলায় কেউ বাইরে আসে? কোনো আক্কেল জ্ঞান নেই নাকি তোর? পিসির কণ্ঠে আদরের ছোঁয়া পেয়ে ইন্দুর চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো। এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ একটু মায়া খোঁজে, চাই কেউ তাকে একটু জড়িয়ে ধরুক তার বুকে রোমে, মাথায় হাত বুলিয়ে একটু বলুক, ভয় নেই, আমি আছি, কিচ্ছু হবে না। একটু স্নেহের পরশ, একটু ভালোবাসার পরশ মানুষকে নিয়ে যেতে পারে অসীম কষ্টের সীমাহীনতা থেকে। কিন্তু সুখ ক্ষণিকের তরে আসে, এক ঝলক সুখ, তার আশেপাশে থাকে হাজার জনমের দুঃখ। ইন্দুও পিসির এই ভালোবাসায় স্নেহের পরশে হারিয়ে ফেলেছিল শান্তির জগৎকে ক্ষণিকের জন্য। পর মুহূর্তেই পিসির তীর্যক বাণে ধূলিসাৎ করে দিল ইন্দুর শান্তি। হ্যাঁ রে ইন্দু, তোর শরীর থেকে এমন আসতে গন্ধ আসছে কেন রে? ইন্দুর মুখ থেকে আর কোনো কথা বের হলো না, শুধু হু হু করে কান্নার দমকে শরীরটা ফুলে ওঠে। হা মরণ, তুই কি সর্বনাশ করেছিস রে? বিধবা হয়ে সৎ বাসাদার শখ হয়েছে নাকি? এ দূর লোভ লজ্জা ছিল তোর? ছোটোবেলাতে এমন ছিলি নে রে, সারাদিন ধরে পিছিয়েও তোকে খাওয়ানো যেত না, আর এখন ছি ছি ছি, এত বড় অনাচার ভগবান সইবে না রে। নিজের লোভে পেটের সন্তানটাকেও খেয়ে ফেলবি দেখছি। ছি ছি ছি, হাড়ি কলসি জোটে না তোর? ইন্দুমতির জ্ঞান বুদ্ধি সব লোপ পেল। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল ভরা দিঘিতে। পিসির কথার তোরে বুঝতে পারল না কি হতে চলেছে। যখন বুঝতে পেরেছে ততক্ষণে ইন্দু দিঘির অতলে। পিসির চিৎকারে লোকজন দৌড়ে এলো ঘাটের পাড়ে। অজ্ঞান অচেতন অবস্থায় ইন্দুকে নিয়ে আসা হলো বাড়ির মধ্যে। পুরো বাড়ি তখন মাথায় উঠেছে। মেজ বউ রাধিকাকে নিয়ে অন্নদা সুন্দরী ছুটলেন ননদের কাছে। সব শুনে কোনো কিছু বলার ভাষা পেলেন না অন্নদা। রাধিকাকে ধরে বসে পড়লেন উঠোনের মাঝে। কবিরাজ এলেন। ইন্দুর চেতনা ফিরলেও শরীরের কোনো শক্তি ছিল না কোনো কথা বলারও শক্তি। সেই রাতে সারদা সুন্দরীর হাঁপানির টান বেড়ে গেল। ব্যামো শরীরে আর কোনো ধকল সহ্য করার কোনো ক্ষমতা ছিল না।
কবিরাজ বুদ্ধি সকলের চেষ্টাকে হারিয়ে সেই রাতেই দেহ রাখলেন সারদা সুন্দরী। বড় বউ শোকের বাড়ি সামলাবেন নাকি ইন্দুকে সামলাবেন, না কি নিজে সামলাবেন? ছোট বউ রাঙা রাঙা সেও বোকা বেনে গেছে। গরিব ঘরের মেয়ে রাঙা আজীবন কঠোর নিয়মে বড় হয়েছে। দিদা পিসি এদেরকে দেখেছে কিভাবে বৈধব্যের জীবন পার করতে হয়। এই নিয়মের অন্যথা সে কখনো দেখেনি, তাই হঠাৎ করে ইন্দুকে মাছ খেতে দেখে ছোটবেলার আচার নিয়মটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। নিজেও বুঝতে পারেনি কি বলতে কি বলেছে। মেজবউ রাধিকা সকলকে সামলে নেওয়ার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। ইন্দু পাথর হয়ে ঘরের কোণে ঠাঁই নিয়েছে। শুধু মেজবউকে দেখে একটা কথাই বলেছিল, বৌদি, আমার পাপেই মনে হয় সব হারালাম। মেজবউ রাধিকাও বেশ গোড়াপন্থী, যদিও বড় বউয়ের ওপর কোনো কথা বলতে পারে না, তবুও তার মনটা কুড়ে গাইছিল। ভোর রাতে সারদা সুন্দরীকে শেষ যাত্রার জন্য উঠানের তুলসী পাতায় সাদা চাদরে শোয়ানো হলো। এবারে বাড়ি ছেড়ে পরপারে যাওয়ার মুহূর্ত। ইন্দুকে সারা রাত, এমনকি যাওয়ার সময়ও কেউ দেখতে পেল না। এত শোকের মাঝে কেউ আর জোরও করল না। বড় বউ বেশ কবার আসার জন্য বলেছিলেন, কিন্তু ভোর রাত অবধি ইন্দু যেন মৌনরূপেই ছিল। শ্মশান যাত্রার সময়ও ইন্দুর দাদারা ইন্দুকে খুঁজে ফিরছিলেন শেষবারের জন্য বোনের সাথে মায়ের দেখা করানোর জন্য, কিন্তু না, কোথাও পাওয়া গেল না ইন্দুকে। শেষ যে মুহূর্তে শ্মশান ঘাটে বড়দা মুখাগ্নি করলেন, দাও দাও করে জ্বলে উঠল চিতা, সেই সময় কোথা থেকে যেন এক নারী মূর্তি আবির্ভূত হলো এবং জ্বলন্ত কাঠগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল এক লহমায়। বিস্ময়ে ভয়ে হৈ হৈ রব উঠল চারিদিকে। ইন্দুর বরদা এক ঝটকায় চলে গেলেন জীবন্ত চিতার কাছে। বোনকে জোর করে নামাতে গেলেন। ইন্দু, কি করছিস তুই? সবাই মিলে ইন্দুকে জোর করে নামালো। কেউ একজন এসে কলসির জলটুকু ঢেলে দিল ইন্দুর ওপর। হ্যাঁ, আমায় ছেড়ে দে দাদা, আমি মার কাছে যেতে দে, আমি মাকে ছাড়া বাঁচবো না রে। ও মা, মা আমাকে নিয়ে চলো, মা আমাকে ভেবে ফেলে যেও না। আত্মীয় স্বজন দাদারা মিলে জোর করে ইন্দুকে আটকে রাখলো। পুরো পরিবেশটা যেন এক অপার্থিব হয়ে উঠল। দাহকার্য সম্পন্ন হলে সবাই বাসায় ফিরল। এরই মাঝে ঘটনা জানাজানি হয়ে গেছে পুরো পাড়ায়। ভোর হতেই ইন্দুকে দেখতে পাড়া শুদ্ধ লোক জড়ো হলো বাড়ির উঠোনে। পিসিমা বললেন, চিতা ফেরত মেয়েকে ঘরে তুলব কি করে? এ যে গেরস্তের অমঙ্গল হবে। অন্নদা সুন্দরী অবাক হয়ে বললেন, এ কি বলছো তুমি পিসিমা? এত কিছুর পরেও এভাবে বলছো তুমি? এতটুকুন মেয়ে এভাবে আঘাত করে কথা বলতে তোমার বাচ্চা না? মেজবউ রাধিকা বলে ওঠে, পিসিমা কি ভুল বলেছে দিদি? তুমি না হয় কোনো কিছু মানো না, তাই বলে গৃহস্থের মঙ্গল অমঙ্গল বলে তো একটা কথা আছে নাকি? মেজো, তুই কীভাবে কথা বলতে পারছিস? তুমি গুরুজন মানছি দিদি, কিন্তু আমাদেরটা একটু ভেবে দেখো। আমাদের ঘরে তো সন্তান আছে, তাই না? আমরাও তো চাইবো না সন্তানের অমঙ্গল হোক। ঠাকুরমশাইকে ডাকা হোক, উনি শাস্ত্র মেনে যে বিধি দেবেন আমরা সেটা মেনে নিব। তুমি যদি শাস্ত্র না মেনে ইন্দুকে ঘরে তোলো, তাহলে আমিও ঘোর বিরোধিতা করব দিদি। এই মুহূর্তে অন্নদা সুন্দরী কোনো কথা বললেন না। বাড়ির ছোট ছেলের দিকে তাকিয়ে থাকলেন। ছোট ঠাকুরপো, হারাধন মুখুজ্জিকে ডেকে নিয়ে এসো এক্ষুনি। শ্মশান বন্ধুরা তখনও জল মিষ্টি খেয়ে রায়বাড়িতেই আছে বসে, সালিশি দেখবে বলে। হারাধন মুখুজ্জি এলেন। শাস্ত্রপুথি নিজের মতো করে বিচার বিবেচনা করলেন। এরপর মুখ কাচুমাচু করে বললেন, মেয়েকে কাশিবাসি করলে ভালো হয় গো। অন্নদা সুন্দরী সবাইকে শুনিয়ে শুনিয়ে ঠাকুরমশাইকে বললেন, ঠাকুরমশাই দোষ নেবেন না, বড় গলা করে বলছি নে, কিন্তু আমিও কম বড় বংশের মেয়ে নই। লেখাপড়া জানা, শাস্ত্র জানা, চিকিৎসাবিদ্যা জানা বড় বড় পণ্ডিত আমার বাপের বাড়িতেও ছিলেন। আপনি আবার বিচার বিশ্লেষণে বসুন। আমি ইন্দুকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না, বাকিটা আপনার বিবেচনা। ইন্দুকে আমার ঘরে তুলতে কোনো বাধা নেই, শুধু সবার মনের শান্তির জন্য আপনাকে ডাকা। যদি তাতেও কোনো সমাধান না হয়, এই মুহূর্তে সম্পত্তির ভাগ বাটোয়ারা ঘোষণা করা হবে। সম্পত্তি নামক শব্দটা অদ্ভুতভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। ধর্ম, কর্ম, জাত পাত সব কিছুর ঊর্ধ্বে চলে যায় এই ধন সম্পত্তি। জগতে কে কতটুকু জায়গা আবিষ্কার করলো তার জন্যে চলে এক অদৃশ্য যুদ্ধ। অনেকেই মানতে চায় না, কিন্তু এটা সবারই জানা। এই যুদ্ধে যে হেরে যায় সে হেরে যায় জীবনের কাছে। রায়বাড়ির বিশাল সম্পত্তির বেশিরভাগই দেখে শুনে রাখেন বড় ছেলে। মেজো ছেলে একটু বেখেয়ালে, কিছুটা ভবঘুরেই। মাঝে মাঝে সন্ন্যাসীদের মতো বছরে 2-1 বার তীর্থভ্রমণে বেরিয়েও যায়, থেকে আসে মাসখানেক। ছোট ছেলে বেশ আদরের, কিন্তু অলস প্রকৃতির এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত। এসব কারবারে তার মন নেই।
সম্পত্তির ভাগ হলে হয়তো সমানভাবে সবাই পাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেখান থেকে কতটুকু লাভ আসবে আর কে বা কতটুকু ধরে রাখতে পারবে এ ব্যাপারে সকলেই সন্দিহান। তাই তো সম্পত্তির ভাগ বাটোয়ারার জাদুর বলে ইন্দুকে আর কাশিবাসি হতে হলো না। শুধু বিধান এলো শ্রাদ্ধের আগ পর্যন্ত যেন গোয়াল ঘরের পাশের ঘরে থাকতে দেয় সে। একদিন নির্জলা উপবাস করে পুজো দিয়ে তবেই তাকে ঘরে উঠতে হবে। দিন যায়, মাস যায়, একে একে বছর পার হয়ে যায়। একক দশক করে সময়ের পরিকল্পনায় বদলে যায় চেনা চেনা পরিবেশ। অন্নদা সুন্দরী শাশুড়ি পরপারে পাড়ি দেওয়ার প্রায় এক যুগ কেটে গিয়েছে। এই যে দীর্ঘ সময়টা, তা কি শুধু এই ছন্দহীনভাবে কেটে গেল? না, তা নয়। জীবন কখনো একভাবে চলে না। ঢেউ আসে, আছড়ে পড়া নদীর মতো ঢেউয়ে পার ভাঙে, আবার কখনো নতুন করে পার গড়ে, কখনো বা ঝড় তুফানে সব তছনছ হয়ে যায়, কখনো বা নুয়ে পড়া মাথাটা আবার শির দ্বারা তুলে গর্বিত ভঙ্গিতে আকাশের পানে চেয়ে থাকে। রায়বাড়িও টানা পোড়নের সুতোয় দুলেছিল অনেকটা বছর। ইন্দুর অনাগত সন্তানও আর পারেনি পৃথিবীর আলো দেখতে। মায়ের পেটেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল বাচ্চাটা। সব মিলিয়ে শোকে আর অপরাধবোধে ইন্দুও হয়ে গেছিল নিশ্চুপ। অন্নদার কোনো যুক্তি, কোনো সান্ত্বনা যেন তার কানে যেত না। এত কিছু হয়ে গেলেও বন্ধ ছিল না পিসিমার তীর্যক বাক্যবাণ। যেদিন মেয়েটা তার পেটের সন্তানের জন্য ডুকরে কেঁদে উঠেছিল, সেদিন পিসিমাও যেন গুমড়ে গুমড়ে সাপ সাপান্তে মত্ত হয়ে উঠেছিলেন। তা বাপু, এখন মরা কান্না কেঁদে কী হবে? হ্যাঁ, জিভটা তো সামলে রাখতে পারোনি। ভাবখানে এমন যেন বাপের জন্মে কিছু খাওনি কো। নিজের বাপ পুণ্য বাদ দাও, যে আসছে তারও তো একটা মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে নাকি? নিজের মাকে খেলো তো এই অনাচারে। অন্নদা সুন্দরী সেই মুহূর্তে হাজির হলেন। পিসিমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? তুমি আর কথা বলো না মেজো বউ। তোমার পড়ালেখার আধিক্যে তাই সব ধম্ম কম্ম উঠেছে এ বাড়ি থেকে। আপনার ধম্ম তো শুধু আচার নিয়মে আর সবাইকে সাপ সাপান্তে আটকে আছে, তাই না? মুখ থেকে তো কখনো দুটো ভালো কথা শুনতে দেখলাম না আমি। বড় বউ, আমি তোমার গুরুজন, মুখ সামলে কথা বলবে। অন্নদা পিসিমার মুখের দিকে ঠান্ডা গলায় চেয়ে বললেন, পিসিমা, অনেক তো হলো, এবার নিজের বাড়ি যান, নিজের সংসার সামলান। আপনার ছেলে বউ এদেরও তো একটা দাবি আছে, তাই না? আপনাকে সেবা শুশ্রূষা করার, শেষ সময় আপনার মুখে জল দিয়ে একটু পুণ্যি কামানোর। অপমানে পিসি শাশুড়ি জ্বলে উঠলেন। কি বললে তুমি বড় বৌমা? এত বড় সাহস! আমার আমার বাপের ভিটে থেকে আমাকে চলে যেতে বলছো? এই ভিটে মাটিতে আমার দাবি আছে বড় বউ। শুনুন পিসিমা, আপনার বাপের ভিটে আপনারই থাকবে, কিন্তু এটা তো আমাদেরও সংসার, তাই না? আমাদের সংসারের ভালো মন্দ আমাকেই বুঝে নিতে দিন। আর আপনি কি বলুন, আপনার তো নিজেরই ভাইজি, তাই না? তাকে এত কটু কথা শোনাতে তো আপনার মনে কিছুই বাধে না। কটু কথা তো তাই বলছি বাচ্চা, ধর্মের কথাই তো বলছি। কেন গো পিসিমা? বিধবা বিবাহের বিধান এলো আর বিধবার দুর্গতির উপায় হলো, এসব তো আপনি জানেন না? না জানেন তো। আসলে কি পিসিমা, আপনি নিজেও তো অনেক কাল হলো বিধবা হয়েছেন, তাই অন্যের কপার পুড়লে নিজেরটার সাথে মিলিয়ে দেখেন। আমি কানুকে বলেছি কাল সকালে পালকি আসবে, আপনাকে নিয়ে যাবে। কিছুদিন নিজের বাড়ি থাকুন, তারপর আবার নয় বাপের ভিটে আসবেন। বেদ বা পিসিকে তাড়িয়ে দিলে বাপের ভেটা থেকে? তুমিও জ্বলবে বউ, তুমিও জ্বলবে, দেখিনিও। পিসি শাশুড়ির সত্যবতীর কথা আর কোনো কানে নেওয়ার বা মনে নেওয়ার মতো কোনো শক্তি অন্নদার ছিল না। অন্নদা সুন্দরী কীভাবে পিসি শাশুড়িকে সেদিন এতগুলো কথা বলেছিল সেটা সে জানে না। একটু রাশভারী মানুষ অন্নদা, কিন্তু সবার বিপদে আটকে রাখা এই মানুষটা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। ধর্মের নামে মানুষের উপর অন্যায় অবিচার সেটা মুখ বুজে সহ্য করার মতো মানসিকতা কোনো কালেই অন্নদা সুন্দরীর ছিল না। এই পৃথিবীতে শুধু ধর্মের দোহাই দিয়ে যে কত অপকর্ম হয়ে যায় তা ধর্মের বাহকরাও কখনো বুঝতে পারে না। ধর্মের দোহাই দিয়ে যেদিন পিসি শাশুড়ির কথাগুলো বলেছিল, সেদিন মনে হয়তো কিছুটা আঘাত পেয়েছিলেন পিসি। সেই অভিশাপই হয়তো সত্য হয়ে এসেছিল অন্নদার জীবনে। শাশুড়ি মারা যাওয়ার পরও দীর্ঘ একটা সময় ননদ ইন্দুমতি অন্নদা সুন্দরীকে এড়িয়ে চলতো। পুজো পালি নিয়েই দিন পার করতো ইন্দুমতি। বেশ গুমোট ভাব বিরাজ করতো সারা বাড়ি জুড়ে। নিয়ম করে সূর্য উঠত, সকাল দুপুর রাতের খাবারের আয়োজন হতো, আবার রাত নামলেই ঘুম, আবার আগের নিয়মে পরের দিনের শুরু। এরপরে সময় যেন দায়িত্ব নেয় সময়কেই ঠিক করার। আস্তে আস্তে সব কিছু ঠিক হতে শুরু করে।
তিন ভাই তিন রকম, তাদের তিন বউ ঠিক সংসারটাকে এক সূত্রই বেঁধে রেখেছিল। তিন ভাইয়ের সবকটি সন্তান যেন অভিন্ন বাবা মার সন্তান হয়ে বড় হতে লাগলো। ছেলেমেয়েদের পদচারণায় মুখর থাকতো রায়বাড়ি। আর ইন্দুমতীও সন্তানহীন জীবনে ভাইদের ছেলেমেয়েকে নিয়েই আর সারাদিন পুজো আর্চা জীবন পার করে দিচ্ছিল নির্লিপ্তভাবে। সময়ের পরিকল্পনায় আবার ননদ বৌদির সম্পর্কে শিথিলতা কেটে উষ্ণতা জড়িয়েছিলেন আগের চেয়ে বেশি। রায়বাড়ি থেকে পিসিমা বিদায় নিয়েছিলেন যেদিন, সেদিন অন্নদা তাকে পাপ পুণ্যের হিসাবের কাঠগড়ায় বুঝিয়ে দিয়েছিলেন। পিসিমা চলে যাওয়ার পর পুরো বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে পড়েছিল। অন্নদাও এক মানসিক পীড়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। পিসিমাকে ওভাবে কথা শোনানোর পর অন্নদার নিজেরও ভালো লাগছিল না। পিসিমা ভুল করেছেন তিনি জানেন, কিন্তু তিনিও গুরুজনকে এভাবে কটু কথা শুনিয়ে পাপ করেছেন। অন্নদা পিসিমাকে ফিরিয়ে আনার জন্য নিজে গিয়েছিলেন পিসিমার কাছে। পিসিমা প্রথমে নানা করলেও ফিরেছিলেন বাপের ঘরে, কিন্তু এসে নানান অসুখে ভুগে তিনিও স্বর্গবাসী হয়েছিলেন। ধীরে ধীরে রায়বাড়িও জীবনচক্রে বন্দী হয়। অন্নদার দুই ছেলে শশধর আর মধুসূদন পিঠাপিঠি দুই ভাই। দুই ভাইকে একই দিনে বিয়ে দিয়ে ঘরে দুই বউ এনেছেন অন্নদা। সেজো ছেলে বিজন আর মেয়ে অনন্যা একসাথে স্কুলে যায়। বাড়ির মেজকর্তা অমর আর রাধিকার 4 ছেলে মেয়ে, অদিতি, বিনু, বীরেন্দ্র আর ছোটন। আর ছোট কর্তা অসিত আর রাঙা এখনও ছেলেমেয়ের মুখ দেখেননি। এই ভরা সংসারে তখনও সুখ শান্তি আপন মনে বিরাজ করছে। বাড়িতে দুই নতুন বউয়ের নূপুরের ঝমঝম যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। মধুর বউ সাবিত্রী ইন্দুর সাথেই পুজো পালা দিতেই থাকতো। অল্পদিনের মধ্যে সাবিত্রী সই হয়ে উঠেছিল মুকুজ্জে বাড়ির মেয়ে দয়মন্তী। বিয়ের আগ পর্যন্ত সাবিত্রীর সাথে ফুল তোলা, ফুলের মালা গেঁথে দেওয়া, ইন্দুর সাথে রামায়ণ মহাভারত পড়েই দিন কাটত দয়মন্তীর। আর শশধরের বউ তপতী অন্নদার আঁচলে আঁচলে ঘুরত বেশি। হেসে খেলেই দিন পার করছিল রায়বাড়ি। কিন্তু নিয়তির এক খেলায় হয়তোবা পিসিমার দেওয়া শাপেই জর্জরিত হয়ে গিয়েছিল অন্নদা সুন্দরীর সংসার। শেখর রায়চৌধুরী আর তার বড় ছেলে শশধর রায়চৌধুরী শহরে গিয়েছিলেন কারাবারের লাভের অংশ তুলতে। শেষে ফিরতে বেশ রাত হয়ে যায়। রাতের দ্বিপ্রহরে বাপ ছেলে বাড়ি ফিরেছিলেন ঘোড়ার টানা গাড়িতে। যাত্রার প্রায় শেষের দিকে তীরে এসে তরি ডোবার মতো পড়লেন কমল ডাকাতের কবলে। কালো কাপড়ে মুখ ঢাকা ছিল দুর্বৃত্তরা। ধস্তাধস্তির এক পর্যায়ে কালো কাপড় সরে যায় মুখ থেকে। ডাকাত দলের সরকারকে থেকে চমকে ওঠেন শেখর রায়চৌধুরী। এই যে কারবারের পুরনো কর্মচারী, চুরির দায়ে দোকান থেকে বের করে দিয়েছিলেন মাসখানেক আগে। শেখরবাবু অবাক হয়ে বলে ওঠে, কমল তোরা? অবাক বিস্ময়ে কথা হারিয়ে ফেলে সবাই। ডাকাতের দল হয়তো টাকা পয়সা নিয়ে চলেই যেত, কিন্তু পরিচয় উন্মোচন হয়ে যেতে পারে, তাই তারা ভয় পেয়ে যায়। শেখরবাবু আর তার ছেলেকে কোনোভাবেই বাঁচিয়ে রাখতে চায় না কমল ডাকাতের দল। শেখরবাবুদের বাঁচিয়ে রাখা মানে নিজের মৃত্যুর পরোয়ানা নিজেদের হাতেই তৈরি করা। সে রাতে টাকা পয়সার সাথে সাথে চলে গেল 2টি প্রাণ। সাথে অন্নদা সুন্দরীর সিঁথি থেকে চলে গেল লাল সিঁদুর। আর বড় বউ তপতী দেবীও পড়ে গেল এক অনিশ্চয়তার জীবনে। পিতা পুত্রের এই মৃত্যু শুধু রায়বাড়িতে না, পুরো এলাকাতেই শোকের ছায়া নেমে আনলো। পাশাপাশি দুটো নিথর শরীর আঙিনায় রাখা হয়েছে। আত্মীয় অনাত্মীয়দের আহাজারিতে বাতাস হয়ে উঠেছে ভারী। শ্মশান যাত্রার সময় এলো ঘনিয়ে। বাড়ির মেয়ে বউরা বড় শাশুড়িকে এবং বড় বউকে নিয়ে গেল। শাখাপলা ভাঙার সময় আবারও উঠল কান্নার রোল। অন্নদা কার জন্য শোক করবে? হাত সে অতি সুখে পাথর। স্বামীর পা আঁকড়ে ধরবেন নাকি ছেলেকে বুকে আঁকড়ে রাখবেন? বিধাতা এই কোন দিনে এনে দাঁড় করালেন অন্নদাকে? ও বউ, এবার সিঁদুর যে মুছতে হবে। কই গেলি সব তোরা? পাশের বাড়িতে কাকিমার ডাকে যেন সবাই শশব ব্যস্ত হয়ে উঠল। পুরো বাড়িতে কান্নার রোল উঠে গেল। কে কাকে সান্ত্বনা দিবে? কিছুক্ষণ পর পর তপতির অচেতন শরীরে জলের ছিটে দিয়ে যাচ্ছে পাড়ার মেয়ে বউরা। পাশ থেকে পাড়ার এক বৌদি বলে ওঠে, আহারে, সবে মাত্র বিয়ে হলো, বছর পর্যন্ত ঘুরলো না, এর মধ্যে কপাল পুড়ল, কি হবে এর গতি? তার থেকে স্বামীর চিতায় উঠে গেলে তো মুক্তি পেত রে। পাশ থেকে আরেকজন ফোঁটল কাটলো, এই তো সমাজের বিধি গো, বিধি। না পড়তে পারলো রঙিন কাপড়, না পড়তে পারবে দুটো ভালো মন্দ খাবার, না রইল স্বামী, না আসলো সন্তান। এই জীবন যে থাকা না থাকা সমান গো, এই যে আমাদের আরেক ইন্দু। এরই মাঝে অন্নদা সুন্দরী সাষ্টাঙ্গে প্রণাম করলেন তার স্বামীকে। একজন এসে পায়ের কাছে বসলেন অন্নদাকে।
এরপর পায়ের পাতা ঢেকে দেওয়া হলো কাপড়ে। আলগোছে অন্নদার সিঁথি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এই পা দুটো ঘণ্টাখানেক আগেও তাপিয়ে বেরিয়েছে, যে দেহ ঘণ্টাখানেক আগেও তাপিয়ে বেরিয়েছে সেই দেহ আজ নিথর। এই নীরব পায়ের কোড়ে আঙ্গুল দিয়ে মুছে দেওয়া হলো অন্নদার সিঁথির সিঁদুর, যে সিঁদুর দীর্ঘ 21 বছর আগে বিয়ের মণ্ডপে শেখর রায় চৌধুরী তার স্ত্রীর সিঁথিতে তুলে দিয়েছিলেন। আজ অন্নদা যে শোকে ডুবে আছে তা খুব কম মানুষই পায়। শোক তো আছেই জীবনে, পিতা মাতা স্বামী সন্তান সব শোকেরই কিছু না কিছু দিক মানব জীবন বহন করে চলে, কিন্তু সব শোক একসাথে এ যে ব্যতিক্রম। স্বামী সন্তান এখনও আছে উঠোন জুড়ে, এখনও মানুষগুলোকে ছুঁয়ে দেখা যায়, কিন্তু আর কিছু সময় পর এই মানুষ দুটি বিলীন হয়ে যাবে মহাকালে। তখন শুধু পড়ে থাকবে তাদের রেখে যাওয়া স্মৃতি, আর জীবন জুড়ে থাকবে শোক। এই শোক আর স্মৃতি বয়ে নিয়ে চলবে জীবনকে। সময় চাকায় জীবন তো আর থেমে থাকে না। আশেপাশে ছোট বড় নানান ঘটনায় শোক পাশে রেখে আবার জীবন যুদ্ধে জড়িয়ে পড়ে মানুষ। অন্নদা সুন্দরীকেও কিছুক্ষণের জন্য ভুলতে হলো শোক। তপতির মূর্ছা যাওয়া দেহ আর পাড়া প্রতিবেশীর বাক্যবাণীতে অল্প বয়সী সদ্য বিধবার ভবিষ্যৎ ভেবে শিউরে ওঠেন অন্নদা। ইন্দুর জীবন চোখের সামনে ভেসে ওঠে তার। শত চেষ্টাতেও ইন্দুর জীবনের রং ফেরাতে পারেননি অন্নদা সুন্দরী। আজ তারই সামনে সদ্য বিধবা হওয়া ছেলের বউ। কি করবেন এখন অন্নদা? শেষ মুহূর্তেই একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল সে। এই সিদ্ধান্তের জের ধরে আবারও সমালোচনা, আবারও অভিশাপের শিকার হতে হয়েছিল রায়বাড়ির বড় বউকে। কিন্তু এবার আর পিছু পা হওয়ার সময় নেই, সুযোগও নেই। যেভাবে হোক তপতির জীবনটা বিপন্ন হওয়ার আগ থেকে তাকে কিছু একটা ভাবতে হবে। স্বামী সন্তানের নিথর দেহ সামনে রেখে কঠিন পণ করা শুধুমাত্র অন্নদা সুন্দরীর মতো শক্ত মনের মানুষই করতে পারেন। সাধারণ মানুষের ধারণার বাইরে থাকে এই চিন্তাভাবনা। জীবন বাঁচাতে হবে আগে, তারপর সমাজ, তারপর বাকি সব কিছু। রায়বাড়িতে বড় করে শ্রাদ্ধ শান্তির আয়োজন শেষ হওয়ার দিন 7 বাদে ডাক পড়ল পাড়ার পুরোহিত মশাই হারাধন মুখুজ্জের। পুরোহিত ঠাকুর আসার আগে বৈঠক ঘরে জমায়েছিল রায়বাড়ির সকল সদস্যরা। সাথে ছিল তপতির বাপের কুল। তপতির আবার বিয়ে দেওয়া হবে এমনই মনস্থির করেছেন অন্নদা। বয়স আর অভিজ্ঞতায় অন্নদার বুঝতে বাকি নেই যে তপতির গর্ভেও সন্তান এসেছে। হিন্দুর সন্তানকে চহত চেষ্টাতেও বাঁচানো যায়নি, তাই এবার তপতির ওপর কোনো অন্যায়, কোনো অনাচার কোনোভাবেই হতে দেওয়া যাবে না। বৈঠক ঘরে হারাধন মুখুজ্জে এলে সবার মুখের দিকে তাকালেন অন্নদা। বেশ রাশভারী কণ্ঠে বলে চললেন, আমার বোনের ছেলে অঙ্গলকান্তিকে তো চেনেন আপনারা। মা হারা ছেলে, আমার কাছে বড় হয়েছে। সকলে বেশ অবাক হলেন। তপতির বাবা অবাক হয়ে শুধলেন, এই বৈঠকে অমলের কি ভূমিকা? সম্পর্ক আছে বেয়াই মশাই, আমাকে বলতে দিন। অন্নদা সুন্দরীর ব্যক্তিত্ব আর কথার ভিড়িক্কি আওয়াজে আর কেউ প্রশ্ন তোলার সাহস পেল না। অমলের সাথে আমার কথা হয়েছে। ভাগ্যের পরিহাসে ইন্দুমতি যে জীবন পার করেছে, আমি চাই না তপতিও একইভাবে সেই জীবন পার করুক। আমার শশধরের সন্তান অমলের পরিচয়ে এই পৃথিবীতে আসুক, এটাই আমি চাই। হারাধন মুখার্জি চশমা ঠিক করতে করতে বললেন, ঠিক বুঝলাম না বৌঠান। ঘরের সবাই তথস্থ হয়ে রইল। দরজার আড়ালে তপতী দেবীকে জড়িয়ে রেখেছে মেজ ছেলে মধুসূদনের বউ সাবিত্রী। অন্নদা আবার বলে উঠলেন, আমি আমার বিধবা বড় বৌমার আবার বিয়ে দেব। অমলের মতো ভালো ছেলে ওকে কখনো দুঃখ পেতে দিবে না আমি জানি। আর বিয়ের পর অমল এ বাড়িতেই থাকবে। এ কথা বলার সাথে সাথে সবাই আবার গর্জে উঠলেন। সবার আগে গর্জে উঠলেন হারাধন। এত বড় পাপের কথা শোনার জন্য আমাকে আদর আপ্যায়ন করে না ডাকলেও পারতেন বৌঠান। একটা মেয়ের নতুন জীবন দিতে গেলে পাপ কোথায় দেখলেন আপনি মুখার্জি মশাই? আর বিদ্যাসাগর মশাই সব শাস্ত্র মেনেই বিধবা বিবাহের আইন করেছেন, আপনাদের মানতে বাধা কোথায়? বাপ দাদা 14 পুরুষের যে নিয়ম সে ধর্ম জেনে এনেছি আমি, ওই অন্যতা হবে না আমার দ্বারা। শুনেছি রায়বাড়ির পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষের হাত ধরেই এ বাড়ির গোড়াপত্তন করেছেন। সময়ের স্রোতে আজ ঠাকুর বাড়ির এই দশা। শুধু মন্দির আর অল্প কিছু জমি সম্বল। আমার দাদা শ্বশুরের আদেশ আছে, এই রায়বাড়ি যতদিন থাকবে আপনাদের মুখুজ্জের হাতেই সমস্ত আচার বিচারের দায়িত্ব থাকবে। কিন্তু আজ মনে হয় আমি আমার দাদা শ্বশুরের সেই আদেশ অমান্য করতে বাধ্য হচ্ছি ঠাকুরমশাই। বামুন ঠাকুরকে টেনে এত বড় অনাচার ধর্মে সইবে নাই, আমি বলে দিলুম।
বৈঠকখানায় আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে বের হয়ে গেলেন হারাধন মুখার্জি। কিন্তু যাবার বেলায় খই ফোটার মতো অভিশাপের বুলিতে জর্জরিত করে দিলেন পুরো রায়বাড়িকে। সুপ্রিয় শ্রোতা, হারাধনের অভিশাপ কি সত্যি হবে? কি হবে রায়বাড়ির গল্পগুলো পরবর্তীতে, সেটা নিয়ে আবার দেখা হবে বন্ধনের রায়বাড়ির পরবর্তী পর্বে। ধন্যবাদ সকলকে।